মাসে আয় লাখ টাকা সত্যি না মিথ্যা? তুমি ব্রডব্যান্ড ইন্টারনেট নিলে আমার কারেন্ট বিল বেশি আসবে, এই জন্য উনি আমাকে ব্রডব্যান্ড নিতে দেয় না। আমি টুক করে কক্সবাজার চলে, তাহলে আমাকে কেন এত ঘোরানো হলো? রিটেন পরীক্ষা নেওয়া হলো, 3-4 বার স্ক্রিনিং করানো হলো, ইন্টারভিউ নেওয়া হলো, কেন তাহলে? সময়ের সাথে সাথে আমরা অনেকাংশে এখন প্রযুক্তি নির্ভর, তবে এই প্রযুক্তি নির্ভরতাকে আপনি যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন সেটা শুধুমাত্র অবশ্যই ব্লেসিং হিসেবে আপনার জীবনে আসবে। এখন যে কোনো জিনিস আপনার যদি জানতে হয়, শিখতে হয়, সেটা আপনি খুব সহজেই ইন্টারনেটে পেয়ে যাবেন। স্পেশালি যদি আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলি, এখন এমন কোনো মাধ্যম নেই যেগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে কাজ করেন না। সব মাধ্যমেই দেখা যায় যে একটা শ্রেণী কন্টেন্ট ক্রিয়েটার থাকেন এবং আপনি আপনার প্রয়োজন মতো সেই ভিডিওতে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো যেমন জানতে পারবেন, হতে পারে সেটা আপনি যদি এন্টারটেনমেন্ট চান আপনি এন্টারটেনমেন্ট পাবেন, কিন্তু আপনি যদি শিখতে চান সেটাও পাবেন। এমনকি এখন ঘরে বসেই মোটামুটি সার্টিফিকেট নিয়ে নেওয়া যায় একটা কোর্সের, সেটাও কিন্তু সম্ভব হয়েছে। আজকে আমাদের 1000 Fix Presence টেক শোতে আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন টিচার, যিনি ইন্টারনেটে তার ভিডিওর মাধ্যমে অসংখ্য মানুষকে প্রতিনিয়ত শেখাচ্ছেন। আমাদের সাথে আজকে আছেন প্রোকোডার বিডির ফাউন্ডার এন্ড টিচার আলী হোসেন, তার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি, এবং টিচারদের সামনে বসলে একটু অবশ্য ভয় লাগে। আপনি কোডিংটাই শেখাচ্ছেন, স্পেশালি এখন যেই সময়টা আমরা তো আসলে প্রতিনিয়ত কম্পিউটার যেই সময় আবিষ্কার হয়েছিল তখন এটাকেই ফিউচার ধরা হয়েছিল, যদিও এরপর দিনে দিনে প্রযুক্তির আরও অনেক পরিবর্তন ঘটছে, নতুন নতুন অনেক কিছুই আসছে। তবে কোডিং জায়গাটা নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম ইন্টারেস্ট আছে, অনেকে জানতে চায়। আপনি সেটা নিয়েই কাজ করছেন, কোডিং নিয়ে আপনি শেখাচ্ছেন প্রতিনিয়ত। আমি আপনার স্টোরিটা, আপনার জার্নিটা নিয়ে শুনবো, তার আগে একটু দর্শককে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই। দর্শক, আমরা তো আড্ডা দেবো, গল্প করব, এবং টিচার যেহেতু আছে তার কাছ থেকে স্টুডেন্টদের জন্য কি কি জানা যায় নতুন সেটাও চেষ্টা করব। কিন্তু আপনারা যারা দেখছেন আপনাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে, কারণ সবচেয়ে বেশি যিনি করবেন তার জন্য, মানে সেরা একজনের জন্য থাকবে 1000 Fixের পক্ষ থেকে গিফট, সেটি হচ্ছে ফ্রি সার্ভিসিং। সো সাথে থাকুন, কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন, আর আমাদের গল্প শুনতে থাকুন। প্রোকোডার বিডি কবে থেকে শুরু করেছিলেন? আমি শুরু করেছি 2019-এ। আচ্ছা, এটারও একটা জার্নি আছে। মানে আমি যখন 38 BCS দিয়ে আসলাম, তো দিয়ে আসার পরে আমার মনে হচ্ছে শেষ মুহূর্তে যে হবে না। তো আমি সব সময় একটা অল্টারনেটিভে বিশ্বাস করি, যে আমি একটা টার্গেট থাকবে আমার, কিন্তু সেটাই মেইন টার্গেট থাকবে না, এর বাইরে আরো কিছু কাজ, অনেক অপশন রেখে আমি কাজ করি। তো যখন আমি ফ্রিল্যান্সিং আমি করি 2012 সাল থেকে, মানে 12 থেকে। তখন পড়াশোনা করতেন কিসে? তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। কোথায় পড়েছেন? আমি তেজগাঁও কলেজে পড়েছি হচ্ছে অনার্স, আর মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে ফিজিক্সে। ও, ফিজিক্সে। আমি কিন্তু আশা করছিলাম যে মেবি আপনি সিএসসি স্টুডেন্ট। না না, আমি নন সিএসসি, আইটি অর সামথিং লাইক দ্যাট। নন সিএসসি। তো আমি যখন সেখানে শুরু করি, তো আমি ফ্রিল্যান্সিং করতাম সে অনেক আগে থেকে, কিন্তু এটা সব সময় ছিল আমার সাইড প্রজেক্ট, কখনো আমি এটাকে ফুল প্রজেক্ট হিসেবে চিন্তা করিনি। তো যখন বিসিএস দিয়ে আসলাম এবং আসার পরে আমি চিন্তা করছিলাম যে নতুন একটা কিছু করতে হবে, কারণ নতুন একটা কিছুতে যদি ইনভলভ না হই ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। চাকরির মার্কেটটা তো খুবই কি বলবো সফিস্টিকেটেড, এখানে আপনার যত ভালোই পরীক্ষা দেন না কেন, এখানে চান্স পাওয়ার জন্য লাখের একটা ফ্যাক্টর থাকে। স্কিল তো ইম্পর্টেন্ট, এর সাথে সাথে লাকটাও খুব গুরুত্বপূর্ণ। খুব ল্যাক করে আমি যতদূর জানি। আমাদের অনেকে আছেন বলেন যে চাকরি পান না, কিন্তু আবার যারা চাকরি দেয় তারা আসলে স্কিলফুল লোক খুঁজে পায় না। হ্যাঁ, তো এখানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। গভর্নমেন্ট জব যেহেতু আমার মেইন টার্গেট ছিল, সেক্ষেত্রে লাকটা অনেক বড় ফ্যাক্টর। মানে আপনি ভাইবা পর্যন্ত যেতে পারবেন আপনার দৌড়ে, এরপরে আপনার জন্য বন্ধ হয়ে যাবে। তো 19-এর ওই সময়টাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু শেখাতে পারি, কিন্তু ওই টাইপের কন্টেন্ট বাংলাতে সেভাবে নেই। তো বাংলাতে যে কন্টেন্টগুলো আছে বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনাই থাকে হচ্ছে আমি একটুখানি শেখাবো, বাকি অংশ আমার কোর্সে এসে শিখেন, এই টাইপের। তো আমি চাচ্ছিলাম যে না, আমি আপনাদেরকে এমনভাবে শেখাবো যাতে করে আমি যতটুকু জানি সেই জার্নিটা যাতে আপনার জন্য সহজ হয়। কারণ আমি শিখতে যাওয়ার পর অনেক রকম সমস্যা ফেস করেছি, আমি বিভিন্ন রকম সমস্যা, যেটা আমি চাচ্ছিলাম যারা নতুন আসবে তাদের জন্য যাতে এটা না হয়। সেটা শুনবো অবশ্যই। এখন তো আপনাকে দেখে অনেকেই শিখছে, আপনি শেখাচ্ছেন কিভাবে কি করলে ভালো হয়, জব পাওয়া যাবে, এগুলো নিয়ে তাদেরকে সাজেস্ট করছেন। কিন্তু আপনি যখন 2012-13 শুরু করেছেন, আপনি কাকে দেখে শিখেছিলেন? আমি প্রথম দিকে যখন শিখতে চাচ্ছিলাম ফ্রিল্যান্সিং, তখন আমি বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা ছিল, তো আমি যখন তেজগাঁও কলেজে পড়তাম, এখনো আছে হ্যাঁ, কিন্তু তখন সেটা 2 টাকায় বিক্রি হতো, এখন আমি জানি না কয় টাকা। তো আমি হচ্ছে বাসে করে যখন যেতাম, স্টুডেন্ট ভাড়াও 2 টাকা ছিল। হ্যাঁ, তো আমি বাসে উঠলে 2 টাকা স্টুডেন্ট ভাড়া দিতাম ইচ্ছে করেই, কারণ আরো 2 টাকা দিয়ে আমি হচ্ছে পত্রিকা কিনতে পারবো। তো এটা আমার টেন্ডেন্সি ছিল। এবং কল্যাণপুর থেকে
তেজগাঁও কলেজ পর্যন্ত যেতে বেশিরভাগ সময় 40-45 মিনিট লাগতো, এবং এই টাইমে আমার পত্রিকা পড়া হয়ে যেত। তো এটা একটা আমার অভ্যাস ছিল, কন্টিনিউয়াস আমি এই কাজটা করতাম। তো এবং কল্যাণপুর থেকে মোটামুটি লোকাল বাস হলেও বসে যাওয়া যেত। এখন তো অনেক মানুষের ভিড় থাকে, দাঁড়িয়ে যেতে হয়, সেই সময় ব্যাপারটা কম ছিল, সিট পাওয়া যেত। তো আমি বসেই পত্রিকা পড়া শুরু করতাম এবং ফার্মগেট নেমে তারপরে ক্লাস করতাম। এটা আমার রেগুলার অভ্যাস ছিল। তো সেখানে আমি দেখলাম যে অনলাইনে আয় করা যায়। তো এটা দেখার পরে চিন্তা হলো আসলে দেখি তো কেমন হয়। তো ওরা কোর্স করাবে উত্তরায়, তো উত্তরায় হচ্ছে দিয়াবাড়ি দিয়ে যেতে হয়, অনেক সময় লাগে। আমি সকাল 7টার স্লটে ভর্তি হই, তো কারণ ফজর পরে তারপর চলে যাবো ওখানে, এরকম প্ল্যান। এরপরে এসে আবার ক্লাস করতে হবে। তো এই জন্য ওখানে গেলাম, যাওয়ার পর কিছুদিন কাজ করার পর দেখি আমাকে শেখাচ্ছে পিটিসি, মানে পেইড টু ক্লিক। এরকম পিটিসি পরে অনেক স্ক্যাম হয়, কিন্তু ওরা শেখাচ্ছিল ইন্টারন্যাশনাল পেইড টু ক্লিক। আপনি একটা অ্যাডে দেখবেন $1 দিবে, একটা অ্যাড দেখবেন $10 দিবে, রিস পিটিসি, এরকম অনেকগুলো পিটিসি সাইট ছিল। তো 1 মাস পরে বুঝলাম যে এটা ফুল স্ক্যাম। আমার এই যে যাওয়া আসা ভর্তি, মানে ওরা যে শেখাচ্ছে এটাই স্ক্যাম। তো যখন দেখলাম এই অবস্থা, তখন তো শেষ। মানে আমার লসটা হচ্ছে, যেতেন কয়টায়? সকাল 7টায়, মানে ফজর পরে যেতাম। মানে 7টায় তো ক্লাস, সো ফজর পরে যেতে হতো আর কি, কারণ উত্তরা তো অনেক দূর। কল্যাণপুর থেকে উত্তরা যেতে হলে মিরপুর 1 গিয়ে সময় পার করার পরে দেখলেন, বুঝলাম যে এটা স্ক্যাম। তো এবং ওই সময় সিটিসেলের ইন্টারনেট ছিল 800 মেগাবাইট, কিনতে 325 টাকা লাগতো। আমি আবার একটা অ্যাড ব্লকার ব্যবহার করতাম যাতে ইমেজ লোড না হয়, কারণ ইমেজ লোড না হলে 800 মেগাবাইট বেশি সময় ব্যবহার করা যাবে। তো এরকম অনেক হিসেব করে করে করতাম। এরপর মাস শেষে দেখলাম পুরোটাই লস, টাকাও লস, কোর্স লস, সময় লস, সব লস। ওইখানে 2500 টাকা দিয়েছিলাম, তাও আমার, হ্যাঁ আমার একটা মোবাইল ছিল সনি এরিকসন, ওই মোবাইলটা বিক্রি করে ওই টাকা দিয়ে ভর্তি হয়েছিল। মানে ওইটা আরো আনফরচুনেট। তো এরপর হচ্ছে যখন ওখানে গেলাম, কিন্তু ওই সময় একটা জিনিস শিখেছি, মাইক্রো ওয়ার্কার্স নামে একটা ওয়েবসাইট ছিল। সেখানে হচ্ছে ফেসবুক, এখন যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি, অনেকটা ওই টাইপ, কিন্তু পুরোপুরি ওরকম না। যেমন ওখানে বলে আপনি টুইটারের একটা টুইটকে যদি রিটুইট করে দেন আপনাকে 10 সেন্ট দিবে, আপনি ফেসবুক পেজকে লাইক করে দিলে 5 সেন্ট দিবে। যেহেতু আপনার অরিজিনাল প্রোফাইল থেকে আপনি সেটা দিচ্ছেন, ওরা ওই টাকাটা দিত। আচ্ছা, তো আমি 15 দিন ওইখানে কাজ করার পরে $10 পাই। $10 ওই সময় ছিল 60 টাকা, 65 টাকা ছিল ডলার রেট। হ্যাঁ, তো ওই টাকা দিয়ে আমি দেখলাম আমার ইন্টারনেট বিল উঠে যাচ্ছে, এবং প্রতিদিন আধা ঘন্টা 45 মিনিট কাজ করা লাগে। তো এটা দেখার পরে আমি চিন্তা করলাম, ঠিক আছে, যেহেতু এটা করা যায়, তাহলে আর কি কি অপরচুনিটি আছে। টাকা যেহেতু পাচ্ছি, প্রথমে তো স্ক্যাম, কিন্তু এখানে আমি টাকা পাচ্ছি, তাহলে আর কি কি অপরচুনিটি আছে। তো তখন দেখলাম একটা ওয়েবসাইট আছে ওডেস্ক, এবং আরেকটা ওয়েবসাইট ছিল ইলেন্স, আরেকটা ওয়েবসাইট ছিল freelancer.com। freelancer.com এখনো আছে, ইলেন্স এবং ওডেস্ক একত্র হয়ে এখন হচ্ছে আপওয়ার্ক। ওরা দুইটা কোম্পানি একত্র মার্জ হয়ে আপওয়ার্ক হয়েছে। তো ওডেস্কে যাওয়ার পরে দেখি কি সেখানে ফোরাম হোস্টিং এর কাজ পাওয়া যায়। আমি মাইক্রো ওয়ার্কার্সে যে কাজগুলো করেছি, যে আপনি ফোরামে গিয়ে একটা পোস্ট করবেন আমার ব্র্যান্ডের সম্পর্কে, এর জন্য আপনাকে $1 দেওয়া হবে। আপনি যদি 100 ওয়ার্ড প্লাস লিখেন তাহলে $1, এর কম হলে আরো কম, এরকম। তো আমি যখন দেখলাম যে হ্যাঁ এই কাজটা তো আমি ওখানে শিখে এসেছি, এখানে আমি এটা করতে পারছি, তাহলে আমাকে আরো কি কি শিখতে হবে। তখন আলহেরা নামে একটা কোম্পানি ছিল, কোম্পানি বলবো না, মানে এক ভাই ছিলেন, উনি হচ্ছে মাল্টিপ্ল্যান থেকে ডিভিডি বিক্রি করতেন কোর্সের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। আমি যাই দেখলাম যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমার তখন শেখার সোর্সই হচ্ছে ডিভিডি, কারণ ওই সময় আপনার এত টাকা দিয়ে ইন্টারনেট কেনাটা ওই সময় সম্ভব না। আরো বেশি আনফরচুনেট হচ্ছে আমাদের বাসাটা আমরা তখন ডেভেলপারকে দিয়েছিলাম। আমরা ভাড়া বাসায় উঠেছি, যে বাড়ির মালিক ছিলেন, ওনার কথা হচ্ছে তুমি ব্রডব্যান্ড ইন্টারনেট নিলে আমার কারেন্ট বিল বেশি আসবে, এজন্য উনি আমাকে ব্রডব্যান্ড নিতে দেয় নাই। মানে অনেক ফান ওই সময় ছিল, এবং এজন্য আমি যখন আমার বাসায় উঠি সবার আগে আমি ব্রডব্যান্ড আনছি, মানে আমার বাসায় ওঠার পর আমার ফ্ল্যাটে, মানে ভাড়া বাসায় ছিলেন বলে ব্রডব্যান্ড দিতে দেয় নাই। তো যে কারণে অলওয়েজ আমাকে প্যাকেজ ডাটাগুলো ব্যবহার করতে হতো। তো এরপর আমরা যখন ওখান থেকে ডিভিডি আনতাম, এনে শিখতাম, ওই ভাইয়ের ডিভিডি থেকে আপনার বেসিক গুলো শেখা হয়ে যেত ওই ডিভিডি গুলো থেকে। এবং 5টা ডিভিডির পরে কয়েকদিন পরে শুনতাম, হ্যাঁ ওখান থেকে আমি একটা কাজ করলাম, এবং আপওয়ার্কে তখন ওডেস্ক ছিল, সেখানে আমি একটা কাজ পেতাম, প্রতি ঘন্টা কাজের জন্য $2 করে দিবে। তো আমি চিন্তা করলাম যে কিছুদিন কাজ করার পরে মনে হচ্ছে যে $2 করে যদি আমি পাই, এটা তো আমার জন্য সাস্টেনেবল না, কারণ এত অল্প আয় করে তো খুব একটা লাভ হচ্ছে না আমার। তো সেই ক্ষেত্রে আমাকে একটু অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে। অল্টারনেটিভ তখন সব জায়গায় সবাই বলতেছে গ্রাফিক্সের চাহিদা অনেক ভালো, গ্রাফিক্সে অনেক ভালো কাজ পাওয়া যায়। তো আমি গ্রাফিক্স ডিজাইন শিখি। গ্রাফিক ডিজাইন শেখার পরে 14 সালে ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করি, কারণ ফাইবারে ওই সময় মানুষ শুনতাম যে প্রচুর গ্রাফিক ডিজাইনে কাজ পায়। তো আমি গ্রাফিক ডিজাইন শেখার পরে ফাইবারে প্রথম একটা কাজ পেয়েছিলাম একটা ক্লায়েন্টের, সে আমাকে বিজনেস কার্ড ডিজাইনের জন্য কাজ দিয়েছিল $5। তো তাকে আমি 27টা বা আরো বেশি ডিজাইন দিয়েছি, সে একটা ডিজাইনও খুশি হয়নি, বলতেছে যে কোনোটাই ভালো হয়নি।
পরে বলতেছে তুমি খুবই হার্ড ওয়ার্কিং, কিন্তু তোমার একটা কাজ আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আমি তোমাকে 5 স্টার রেটিং দিব, তুমি যেহেতু প্রথম এখানে কাজ করছো, কিন্তু বিনিময়ে তুমি আমাকে একটা লেদার হেড এবং একটা খাম ড্রাফট প্রিন্ট করে দিবা, ডিজাইন করে দিবা, সেম ডিজাইন। তো এক্সট্রা ওই ডিজাইন করে দেওয়ার পর উনি আমাকে 5 স্টার দিছে, কিন্তু আমি খুবই অপমানিত বোধ করি যে 5 স্টারের বিনিময়ে আপনাকে তার এক্সট্রা 2টা কাজ করে দিতে হলো আমার। তো পরে এবং খুব ভালো সুন্দর একটা রিভিউ দিয়েছে, আমার ফাইবার প্রোফাইলের প্রথম রিভিউ এটা। আমি রিভিউটাও বিনামূল্যে দিচ্ছে না। তো এরপরে আমি যখন এটা দেখলাম, দেখার পরে আমি খুবই অপমানিত যে এত কষ্ট করে ডিজাইন শিখলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তখন করতাম একটু একটু, কিন্তু মানে ওইটা অপশন, আমি তো সবসময় বললাম, প্রথমেই বলেছি যে আমি সবসময় একটা অল্টারনেটিভ রাখার চেষ্টা করি। তো এরপর আমি যখন ওখানে গেলাম, দেখলাম যে না, এটা আমার জন্য খুবই অপমানজনক, তাহলে কি করব। এরপর অল্টারনেটিভ খুঁজতে গিয়ে দেখলাম যে কোডিংটা খুব ভালো করা যায়, এবং আমাদের কুষ্টিয়ার ভেড়ামারার এক ভাই আছে, রাসেল আহমেদ নাম, উনি তখন হচ্ছে যে খুব মানে ইউটিউবে এবং হচ্ছে এরকম পেন ড্রাইভে করে কোর্স দিয়ে দিত শেখার জন্য। তো ওনার কোর্সগুলো দেখে দেখে আমার কাছে মনে হয়েছে শেখা তো অনেক সহজ। W3 স্কুলস ছিল, ওখান থেকে শেখা যেত। আমি ভিডিও কন্টেন্ট দেখতাম না, কারণ ইন্টারনেট অনেক এক্সপেন্সিভ, কিন্তু টেক্সট কন্টেন্ট তো পড়া যায়, ওইতে ইন্টারনেট কম খরচ হয়। তো W3 স্কুলস থেকে আমি শেখা শুরু করি, একটু 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 করে কোডিং শিখি। এবং তখন তো একসাথে পড়াশোনাও করছেন? হ্যাঁ, পড়াশোনা করছি। তো পড়াশোনার এখানে আবার আরেকটা ব্যাপার আছে, বলবো ইনশাআল্লাহ, এটা শেষ করি। তো এরপরে যখন W3 স্কুলস থেকে শিখছি, এখান থেকে শিখছি, দুইটা শিখে আমি প্রথম একটা কাজ পাই হচ্ছে ইলেন্সে, তখন ইলেন্স ছিল, পরে তো দুইটা মার্জ হয়ে গেছে। ইলেন্সে একটা কাজ পাই হচ্ছে $80। তো $80 মানে ওই সময় প্রায় 5,000 টাকা প্লাস। আমি ওইটা পেয়ে এত খুশি হয়েছি যে অনেক টাকা, হঠাৎ করে এতগুলো টাকা, এবং তার মানে আমাকে এটাই করতে হবে। এখানে আমার কোনো ক্রিয়েটিভিটির দরকার হয় না, কারণ ডিজাইনটা কেউ একজন করে দেয়, আমি জাস্ট ডিজাইনটাকে ডেভেলপ করে দিচ্ছি। তখনকার ডেভেলপমেন্ট মানে জাস্ট HTML CSS করা, এখনকার ডেভেলপমেন্ট আর ওই সময়কার ডেভেলপমেন্টে অনেক পার্থক্য ছিল। কারণ অনেক সময় ওই সময় বেশিরভাগ ওয়েবসাইটগুলো, এর আগে ওয়েবসাইটগুলো ফ্ল্যাশ দিয়ে রান হতো, মানে যে কোনো ডিজাইনের জন্য ফ্ল্যাশ ব্যবহার করা হতো, কিন্তু 13-14 সাল থেকে আসলে আমরা আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টের দিকে মুভ করা শুরু করি। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানানো মানে ওইটা ডেভেলপমেন্ট। এখনকার দিনে আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, লারাভেল ব্যবহার করছি, মার্নস্ট্যাক দিয়ে ওয়েবসাইটের ব্যাকএন্ড ম্যানেজ করছি, ডেটাবেস কানেক্ট করছি, ওই সময় ডেটাবেসের প্রয়োজন না হলে জাস্ট HTML CSS দিয়ে ওয়েবসাইট হয়ে যেত। এবং আমি খুব খুশি যে একটা ওয়েবসাইট ডিজাইন করে $100 পাচ্ছি, $120 পাচ্ছি, অনেক টাকা। ওই স্টুডেন্ট লাইফে তো আরো বেশি টাকা। একটা আমার ফ্রেন্ডরা টিউশনি করে পায় 2,000 টাকা, আমি 3 দিন কাজ করে পাচ্ছি 5,000 টাকা। মাস করে 2,000, আপনি আমি 3 দিন কাজ করে পাচ্ছি 5,000 টাকা। ফ্রিল্যান্সিং এর জার্নিটা খুব ভালো যাচ্ছিল। এরপর আস্তে করে আমি চিন্তা করলাম যে এবার একটু এটাকে কমাতে হবে। এটার একটা কারণ হচ্ছে আমি পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলাম না। মানে যখন অনার্সে ভর্তি হই, সবাই বলতো ফিজিক্সে ভর্তি হয়েছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার কোনো ক্যারিয়ার নেই, তোমার ক্যারিয়ার শেষ। আমি ওই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ ছিলাম, পড়াশোনা খুব একটা করতাম না। ফার্স্ট ইয়ারে পেয়েছি 35-36%, হ্যাঁ, মানে থার্ড ক্লাস। সেকেন্ড ইয়ার তো 33 তে নাকি? 33 তে। আর সেকেন্ড ইয়ারে পেয়েছি 44%। তো খুবই বাজে, এবং আমি পড়াশোনা করতামই না। যেহেতু এখানে জব পাওয়া যাবে না, তাই অন্য এটা নিয়ে আমি অন্য কোনো কিছু করতে হবে। আমি নিউজ প্রেজেন্টেশনের কোর্স করেছিলাম jobs7.com এ, এবং ওই টাইমে বাংলাদেশে যতগুলো অ্যাক্টিভ টেলিভিশন চ্যানেল আছে প্রায় সবগুলোতে ইন্টারভিউ দিয়েছি। তো একটা খুবই পরিচিত চ্যানেল, ওইখানে একদম লাস্ট স্টেজে আসার পরে, মানে জাস্ট 2 জনকে নিবে, এই জায়গাতে যাওয়ার পর আমরা 3 জন, তার থেকে 2 জন নেবে, আমি খুব কনফিডেন্ট হয়ে যাবে। ওই ভাই বললো কি যে আমরা আসলে অনার্স সেকেন্ড ইয়ারের বড় একটা স্টুডেন্টকে নিব না। এত মেজাজ খারাপ হয়েছে ওই সময়। আমি বললাম যে আমার কি সিভিতে লেখা ছিল না যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি? তাহলে আমাকে কেন এত ঘোরানো হলো? রিটেন পরীক্ষা নেওয়া হলো, 3-4 বার স্ক্রিনিং করানো হলো, ইন্টারভিউ নেওয়া হলো, কেন তাহলে এরকম? তো উনি আর কিছু বলে নাই। আমি ভিজে ভিজে বাসায় আসছি। মানে টেলিভিশন চ্যানেলে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে ব্লেজার পরে, তারপর একদম স্যুট টাই পরে যেতে হয়। এগুলো পরে আমি ভিজে ভিজে আসছি, এবং সেদিন আমি পুরো কারণ বাজার থেকে হেঁটে হেঁটে বাসায় আসছি, ইচ্ছে করে, এখন একটু না বলি। তো এরপর হচ্ছে আমি বাসায় আসি, এবং প্রচন্ড রাগ হয়ে সেদিন আমি একদম আমার সব সিভি সব ছিঁড়ে ফেলে দিয়েছি, যে না, আমি আর কোনোদিন টেলিভিশন চ্যানেলে যাব না ইন্টারভিউ দেওয়ার জন্য, অ্যাটলিস্ট নিউজ প্রেজেন্টেশনের জন্য। তো এরপর থেকে আমি যখন, মানে আমি যেটা বলছিলাম যে পড়াশোনার বাইরে আমি কিছু করব, কিন্তু যেদিন আমার অপটিক্স পরীক্ষা, ফিজিক্সের একটা সাবজেক্ট অপটিক্যাল ফিজিক্স, ওই পরীক্ষার আগের দিন 4-5 দিন আগে আমি চিন্তা করলাম যে আচ্ছা একবার একটু পড়ে দেখি কি হয়। তো আমি পড়লাম, 3টা চ্যাপ্টার মাত্র পড়েছি, মানে সিলেবাস দেখে দেখলাম এই 3 চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো আমি 3টা চ্যাপ্টার পড়লাম, পরীক্ষার হলে ওই 3টা চ্যাপ্টারই অ্যান্সার করেছি। 3টা চ্যাপ্টারে হচ্ছে একটা কোশ্চেনে 20 মার্ক, 3টা কোশ্চেনে 60 মার্ক। তো আমি 60 মার্কে আনসার করেছি, এর বেশি করিনি, কারণ আমি 3টা চ্যাপ্টারই পড়ে গেছি পরীক্ষা দিতে। রেজাল্ট আসার পরে দেখি আমি 58 পেয়েছি 60-এ। তো ওইটা পাওয়ার পর আমি চিন্তা করলাম যে
ট্রাই করা উচিত ফিজিক্স। তো এই কারণে আমি ফ্রিল্যান্সিংটা এরপরে কমিয়ে দেই এবং তখন থেকে আমি চিন্তা করলাম যে এখন থেকে আমি যেটা করব ফ্রিল্যান্সিংটা হচ্ছে জাস্ট নিজের পকেট খরচ, কনভেন্স এগুলো মেইনটেইন করার জন্য, প্লাস আমি পড়াশোনাটা কন্টিনিউ করব। এবং তারপর তো গ্র্যাজুয়েশন করলেন এবং ফিজিক্সে মাস্টার্স করলাম, আইসিডি তে আরেকটা মাস্টার্স করলাম। আচ্ছা, এরপর পড়াশোনায় খুবই মনোযোগী হয়ে যাই এবং আলহামদুলিল্লাহ এরপরে রেজাল্টগুলো খুবই ভালো। সেই জায়গায় পুরোপুরি মনোযোগী কবে থেকে হলো? এটা আমি 2019 এর থেকে। তখন কি পড়াশোনা একদম শেষ? না, তখন পড়াশোনা তো আমার 16 তে শেষ হয়ে গেছে। 16 তেই শেষ হয়ে গেছে। তাহলে মাঝখানে 3 বছর আপনি যেটা বলছেন যে বিসিএস দিয়েছি, গভর্নমেন্ট জবের জন্য প্র্যাকটিস করেছি এবং সাথে সাথে ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ ছিল এই সময়টাতে। সেই জার্নিটা কেমন ছিল যে সেই সময় অনেক জায়গায় ট্রাই করছেন এবং গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন, তারপর ঠিক কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনটাই করবেন, ভিডিও মেকিং এর প্রতি সিরিয়াসলি স্টার্ট করলেন? আমি ভিডিও মেকিং এ এখনো খুব বেশি সিরিয়াস না। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে সেটা হচ্ছে আমার যখন অফিস জব থাকে, অফিস জবের পরে যে ফ্রি টাইমটা থাকে, ওই ফ্রি টাইমে আমি কোনো একদিন বা 2 দিন আমি ভিডিও রেকর্ড করি। হ্যাঁ, রেকর্ড করার পর যখন অফিস টাইম থাকে, অফিস শেষ হয়ে যাওয়ার পর বিকেলবেলা 1-2 ঘন্টা করে আমি ভিডিওগুলো এডিট করে ফেলি বসে বসে। এরপর ভিডিওগুলো আমি শিডিউল করে আপলোড করে রাখি। যেমন আজকে থেকে আমি যদি আজকেও রেকর্ডিং অফ করে রাখি, ইনশাআল্লাহ আগামী মার্চের 5 বা 10 তারিখ পর্যন্ত ভিডিও অটো যাবে। সিরিয়াসলি আমি যখন স্কেডিউল বলেছেন আমি ভেবেছি 1 সপ্তাহ 2 সপ্তাহ বড় জোর, মানে এখন আমি মার্চ মানে 2-3 মাসের আপনি। তো আমি কন্টিনিউয়াসলি এরকম করে রাখি এবং 2 মাস পর্যন্ত আপলোড করা যায়। যেমন ফেসবুকে হচ্ছে আপনি মনে হয় 45 দিন পর্যন্ত শিডিউল করতে পারবেন, বেশি পারবেন না। তো ফেসবুকে শিডিউল 45 দিন পর্যন্ত আছে, ভিডিওগুলো রেখে দেই। যখন শিডিউল কমপ্লিট হয়ে যায় কয়টা ভিডিও করে ফেলেন? একসাথে 8টা-10টা ভিডিও রেকর্ড করি। এরপর আমি এগুলো আস্তে আস্তে এডিট করি এবং আমার এডিটিং এর প্রসেসটা একটু সিম্পল, তো আমি অত বেশি কমপ্লেক্স এডিট করি না, যে কারণে এডিটে খুব বেশি সময় লাগে না আমার। আর প্রচুর টেমপ্লেট আমি বানাই, মানে আমি কাজ করার সময় আমি আমেরিকান একটা কোম্পানিতে রিমোট জব করি। আচ্ছা, রিমোট জব করছেন, সেটাও তার মানে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, সেটা একটা সফটওয়্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি। সেটা কেমন যাচ্ছে এবং এই ব্যাপারগুলো নিয়েই তো আপনি আপনার কন্টেন্টগুলো বানান, যেটা বলছেন যে অনেক ভিডিওতে সময়টা নেন না, সেটা সম্ভবত এই জন্য যে আপনি অনেক ভিডিওটাকে অনেক ইন্টারেস্টিং করতে হবে ওই সেন্সে যান না, যেহেতু আপনি নলেজটা আসলে রেন্ডার করছেন, ক্লাস নেওয়ার মতো করেই করছেন। তো এখানে আমার যেটা একটা ইন্টেনশন থাকে সেটা হচ্ছে যে যখনই আমি কোনো কন্টেন্ট বানাই, আমার মাথায় যখনই একটা আইডিয়া আসে আমি সাথে সাথে সেটা নোশনে লিখে ফেলি। আচ্ছা, কারণ ব্রেনে থাকে না এরপর। হ্যাঁ, আবার অনেক সময় হয় কি, কোনো একটা কনটেক্সট আমার মাথায় আসছে, আমি সেটা নোশনে লিখেছি, রেকর্ডিং এর সময় মনে হয়েছে খুবই এক্সাইটিং, এডিটের সময় মনে হচ্ছে এই ভিডিওটা থেকে মানুষের খুব একটা উপকার হবে না, ও ভিডিও ডিলিট বাদ, ওটা যাবে না ইউটিউবে। এবং আমি অনেক সময় ভিডিও রেকর্ডের সময় অনেক ফান করতে করতে কথা বলি, অনেক মজার কথা বলি, কিন্তু এগুলো কিচ্ছু এডিটে থাকে না, মানে ফাইনাল পার্টে এগুলো কিছু আমি রাখি না। এটা আমি রাখি না কেন? কারণ হচ্ছে যে আমি মনে করি যে যখন আমি শেখাচ্ছি, এটা একটা সিরিয়াস টপিক, আমি আমার ভিডিওটা যখন কেউ ক্লিক করবে, সে যদি 5 মিনিট দেখে, সে 5 মিনিট থেকে কিছু না কিছু শিখে যাবে। আমার ভিডিওটা যদি 1 ঘন্টা হয়, সেখান থেকে সে শিখে যাবে, এটা আমার ইন্টেনশন। আমার 3 ঘন্টার একটা ভিডিও 3 ঘন্টা এরকম আছে। অনেক সময় ওই 5 মিনিটের বা 10 মিনিটের একটা ভিডিওতে মনোযোগ ধরে রাখার জন্য মাঝখানে 1 মিনিটের ফান তো দরকার হয়। সেই ফানের মধ্যে আমি চাই যে এমন কোনো কথা আমি না বলি যেটাতে পরে মানুষজন আবার ডিস্ট্রাক্টেড হয়ে যায়, হ্যাঁ, মনোযোগটা অন্যদিকে চলে যায়। কারণ কোডিংটা একটু সিরিয়াস টপিক, তো আপনি এখানে আমি একটা লজিক বোঝাচ্ছি, সেখানে আমি অনেক কথা বলছি, অনেক সময় দেখা যায় উঠে গিয়ে পানি খেয়ে আসি, মাঝে মধ্যে মশা মারি ঠাস করে, হ্যাঁ, আর আমার এরকম ব্যাপার থাকে। তো এগুলো দেখা যায় যে আমি ফেলে দেই ইচ্ছে করেই, এগুলো আমি রাখি না। কিন্তু মাঝে মাঝে আবার কিছু কিছু ভিডিওতে একদম লাস্টে গিয়ে একটুখানি রেখে দেই, হ্যাঁ, একদম শেষে গিয়ে, যে কারণ তখন হচ্ছে 1% ভিউয়ার থাকে, ওই 1% এর জন্য মাঝে মাঝে একটুখানি ফান রাখি এরকম। তো আপনি যে শেখাচ্ছেন, ক্লাসগুলো নিচ্ছেন, এটা তো আপনার একটা শেখানোর একটা পদ্ধতি এবং অনেকেই তো সেটাকে নিজের একটা কোর্স আকারেই করে, which is not also bad, তারপর ভিডিওতে বলে এবং হয়তো কোর্সটাকে রেফার করে। আপনি কোনো কোর্স কেন সেভাবে বানাননি? এটা বড় যেটা কারণ সেটা হচ্ছে যে যখনই কোর্স বানাতে যাব, তখন আমাকে আসলে একটা মানুষ আমার কোর্সটা টাকা দিয়ে কিনবে, তাকে আমাকে ওই লেভেলের সাপোর্টটা দিতে হবে। এখন আমি যদি ওই সাপোর্টটা দিতে না পারি, সেক্ষেত্রে তার জন্য ওই কোর্সটা কতটুকু ইম্প্যাক্টফুল হবে, এটা একটা বড় ব্যাপার। তো যেহেতু আমার অলরেডি অনেকগুলো রেসপন্সিবিলিটিস আছে, এর বাইরে ইউটিউবে আমি মানুষকে শেখাচ্ছি এবং আমি চেষ্টা করি আমার কন্টেন্টটা এমনভাবে শেয়ার করতে যে কেউ যদি পুরো ভিডিওটা দেখে, ওই টপিকটাতে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তার ওইটার জন্য আর কোথাও যেতে হবে না। ইভেন ইন্ডাস্ট্রির যে এক্সপার্ট যারা আছেন, তাদের অনেকেই ওইটা বলে যে আমাদের কোম্পানিতে আমরা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলো দিয়ে দিই। যেমন ধরেন আমাদের HTML এর ভিডিও, CSS এর ভিডিও বা রিমোট জব পাওয়ার জন্য যে প্লেলিস্টটা, এই কাজগুলোর জন্য প্লেলিস্ট সরাসরি দিয়ে দেয় স্টুডেন্টদেরকে, যে তোমরা এটা দেখো, যারা ইন্টার্ন করছে তাদেরকে। তো এই কাজগুলো হয় কারণ হচ্ছে আমি ওই লেভেলে শেখানোর চেষ্টা করি যে আপনি আমার চ্যানেলটা দেখেন, এখান থেকে একটা প্লেলিস্ট কমপ্লিট করেন। একটা ভিডিও দেখলে আপনার একটা টপিক ক্লিয়ার হবে না, একটা প্লেলিস্ট কমপ্লিট করতে হবে যখন কোনো একটা টপিক আপনি শিখবেন। তো ওইভাবে আমি শেখাচ্ছি, কিন্তু ওই যখন আমি কোর্সে চলে যাব তখন আমাকে কিন্তু
তাদেরকে ওই লেভেলে সাপোর্টটা দিতে হবে। এখন যদি এমন হয় যে জাস্ট রেকর্ডেড অনলি কোর্সে কারো উপকার হবে এরকম যদি কখনো আমি চিন্তা করি তখন হয়তো প্ল্যান করবো, কিন্তু আপাতত আমি যেহেতু চাচ্ছি না যে আমি কাউকে ওই লেভেলে সাপোর্ট দিতে পারবো না, এই সাপোর্টের জন্য মূলত আমি হচ্ছে কোর্সে যেতে যাচ্ছি না। মানে সেই ডেডিকেশনটা যেহেতু আপনি দিতে পারবেন না এখনই, সো আপনি সেই জায়গাটাতে সেই রেসপন্সিবিলিটিটাও নিতে চাচ্ছেন না, কারণ সেটা করলেই তো একটা আলাদা দায়িত্ববোধের ব্যাপার থাকে। তো এমনিতেই শেখাচ্ছেন প্রচুর, আপনার কতজন স্টুডেন্ট আছে যদি জিজ্ঞেস করি? স্টুডেন্ট কতজন এটা বলা টাফ, বাট ইউটিউবে ধরেন যদি ইউটিউবে হিসাব করেন ইউটিউবে আমার এখন 2.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার। আচ্ছা 2.5 লাখ প্লাস আর সাবস্ক্রাইবার। ফেসবুক এবং টিকটক বা অন্য প্ল্যাটফর্মগুলো মিলায় তো আরো অনেক হবে, আর অনেকেই আছে। এরকম কখনো হয়েছে কি, এরকম কোনো ঘটনা কি আছে যেটা শেয়ার করার মতো, যে আপনি শিখিয়েছেন এবং আপনার কোর্স দেখে করে শিখে কেউ খুব উপকৃত হয়েছে এবং আপনাকে সেটা শেয়ার করেছে? এরকম অনেক হয়েছে। আমি অনেকের সাথে বিভিন্ন সময় কথা বলি এবং অনেক মানুষ আমার সাথে বিভিন্ন সময় কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু আনফরচুনেটলি সবার সাথে তো ওইভাবে কানেক্ট হয় না, অনেক কারণে হয় না। তো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে রামগঞ্জে, লক্ষ্মীপুরে। তো আমি আমার ওয়াইফকে লক্ষ্মীপুরে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পর আমি লক্ষ্মীপুর সরকারি কলেজের ওখানে মানে মাঠের মধ্যে বসে আছি, হঠাৎ করে একজন এসে বলতেছে আপনি আলী ভাই? বললাম হ্যাঁ। পরে বলতেছে ভাই আপনার ভিডিও দেখে দেখে আমি এখন আগে একটা কোম্পানিতে কাজ করতাম, সেখানে আমার 5-6 হাজার টাকা বেতন ছিল। এখন মানে উনি সেখানে মার্কেটিং এর কাজ করতেন এবং সেটাও ফুল টাইম মার্কেটিং করার পরেও কেমনে জানি অনেক কম বেতন পেতেন। তো উনি ওখান থেকে ডিজিটাল মার্কেটিং করতেন, কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড গাইডগুলো উনি আমার থেকে নিয়েছিলেন এবং এখন উনি আলহামদুলিল্লাহ 4 লাখ প্লাস স্যালারি পায় 3টা কোম্পানি, 3টা রিমোট জব থেকে। এবং উনি বলতেছে যে আমার এখন আমি যা কিছু করছি সব মোটামুটি আমি খুব স্যাটিসফাইড। এবং সে কিছুদিন পর পর ফোন দিবে, ভাই একটু লক্ষ্মীপুর আসেন, একটু বেড়ায় যান। তো আমার তো আর সেভাবে যাওয়া হয় না। কেমন লাগে যখন এরকম ঘটনাগুলো কেউ বলে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আরেকটা ঘটনা ঘটেছে আমার, যখন একটু মন খারাপ লাগে বা যখন একটু রিফ্রেশমেন্টের দরকার হয় আমি টুক করে কক্সবাজার চলে যাই। এবং যেমন ডিসেম্বরে একবার গিয়েছি, আবার যাব কয়েকদিন পর, এই মাসে 2বার যাওয়া হবে আর কি। তো কক্সবাজারে আমি একটা রেস্টুরেন্টে বসেছি খাবার খাওয়ার জন্য। তো তখন একটা ওয়েটার আসছে, এসে বলতেছে আলী ভাই না আপনি? তো আমি বললাম হ্যাঁ। তো অনেকক্ষণ ওনার সাথে কথা হলো। তো পরে ওনার থেকে যেটা জানলাম, ওনার স্টোরিটা হচ্ছে এরকম, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করে, বাসায় যাওয়ার পর 2 ঘন্টা করে উনি প্রতিদিন রাখে হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার জন্য, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য। এবং আমি দেখলাম যে তার প্রজেক্টগুলো অনেক সুন্দর। তো আমি তাকে অনেকক্ষণ কথা বললাম, এরপর আমি 4 দিন ছিলাম। আমি বললাম যে তুমি আমার রুমে চলে আসবা, এসে এরপর আমার সাথে কথা বলবা। তো এরপরে ওর সাথে অনেক কথাবার্তা বলে তারপরে হচ্ছে যে আমি ওরে বললাম যে তুমি এভাবে বিড করতে পারো। তো আপওয়ার্কে ওকে বিডিং প্রসেস দেখিয়ে দিলাম। এরপর আমি কক্সবাজার থাকাকালীন সময় আপওয়ার্কে প্রথম কাজ পাই। তো এরপর সে এত খুশি যে ভাই আপনি এরপর কক্সবাজার আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন। তা আমি এরপর থেকে আর ওখানে যাই না, কারণ হচ্ছে যে তখন সে আবার মনে করবে যে ভাই আমার সাথে দেখা করতে আসছে। যখন চলে আসবো তখন হয়তো তাকে একটা ফোন দেয় যে ভাই আসেন একটু দেখা করি। কিন্তু রেস্টুরেন্টে আমি আর ওই রেস্টুরেন্টে আর খেতে যাই না, কারণ দেখা যায় যে তখন ব্যাপারটা আরেক দিকে চলে যায় আর কি। তো এরকম ভালো লাগে অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় শেখাতে অনেক ভালো লাগে। হ্যাঁ, শেখাতে অনেক ভালো মানে একজন যে ঘুরতে গেছে সেই জায়গায় তো আসলে অনেকেই তো চাইবে না যে আমি এই জায়গাটাও আবার এই আরেকজনকে শেখাবো। না, আসলে ওনার স্টোরিটা একটু ডিফারেন্ট। তো একটা মানুষ যখন অনেক স্ট্রাগল করে সেটা দেখার পরে আপনার ওই ইন্সপিরেশনটা চলে আসে অটোমেটিক। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। আপনি তো নিজেই তো অনেক স্ট্রাগল করেছেন, অনেক স্ট্রাগল থেকে যতটুকু শুনেছি। সো হয়তো অন্য কেউ যখন সেটা দেখেন যে শেখার প্রবল আগ্রহ, সেটা আপনার ভালো লাগে। বলছিলেন আপনার ওয়াইফের কথা, যে রামগঞ্জ গিয়েছিলেন, সেখানকার একটা স্টোরি বলছিলেন। পরিবারে আর কি আছে? আমার 2টা মেয়ে। আচ্ছা, কত বলতেন? একটা মেয়ে হচ্ছে 3 বছর আর একটা 1 বছর। ওকে, তাহলে ওরা এখনো শেখার এই মতো শেখার পর্যায়ে এখনো যায়নি। কিন্তু আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি কাজের ব্যাপারে বলছেন যে সবসময় একটা অপশন রাখেন যে কোনো একটা কিছু। লাইফ পার্টনারের ব্যাপারটা কি রকম ছিল? না, আমি তো এটার ব্যাপারটা হচ্ছে কি, খুবই ছোটবেলা থেকেই আমার সাইকোলজিটা হচ্ছে এরকম যে আমি রিলেশনে জড়াবো না। এটার একটা বড় কারণ হচ্ছে যে যদি আমি সেটা করতে যাই এটা আমার ক্যারিয়ারে ইমপ্যাক্ট ফেলবে, এক। আর কারোর সাথে আমি একবার কমিটমেন্ট যদি দিয়ে দেই, যে কোনো ক্ষেত্রে আমি একবার কমিটমেন্ট দিলে ওটা রাখার চেষ্টা করি। এখন ওই ক্ষেত্রে এটা রাখা সম্ভব হবে না বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমি অনেককে দেখেছি রাখতে পারিনি। তো আমি একটা মানুষের সাথে কমিটমেন্টে যাওয়ার পর এটা রাখতে পারবো না, এটা আমি চাইনি। আর এই কারণে আমি একদমই, এবং আমার বিয়েটাও ফ্যামিলি ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আপনি অপশন রাখার দিকে যাননি, এবং এই জায়গাটাতে অপশনের দরকার নেই। কাজের ক্ষেত্রে শুধু অপশন, কাজের ক্ষেত্রে অপশন। এবং যেমন ইউটিউবের সাথে সাথে আমি ইউডিমিতে কন্টেন্ট দেই, সেটাও হচ্ছে, এবং সেখান থেকে অনেক ভালো রেভিনিউ আসে। এটারও একটা কারণ হচ্ছে যে অপশন। আমি সবসময় চেষ্টা করি যে আর্নিং এ অপশন রাখা, নতুন কিছু শেখা, কন্টিনিউয়াসলি নতুন কিছু শেখা। এখন তো শেখাচ্ছেন, জব করছেন, এখনো কি নিজে কিছু শিখছেন? প্রতিদিন চেষ্টা করি। এই মুহূর্তে কোন শেখার পর্যায়ে আছেন? এখন হচ্ছে আমাদের আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করি। তো ওয়ার্ডপ্রেসের রিসেন্ট আপডেটের পর থেকে ওরা ডেভেলপমেন্টের প্রসেসটা চেঞ্জ করে ফেলেছে। আগে আমরা একভাবে ডেভেলপ করতাম, সেটা ক্লাসিক ডেভেলপমেন্ট ছিল।
এখন ওটাকে ব্লক থিম বেসড ডেভেলপমেন্টে নিয়ে এসছে। তো ব্লক থিম বেসড ডেভেলপমেন্টে আসার পরে আপনার অনেক কিছু নতুন করে শেখা লাগছে, কারণ হচ্ছে যে যখন আপনি চাইবেন যে ব্লক থিম এডিট করতে, আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট হয়ে যাবে, এবং যখন আপনি কোনো কিছু এডিট করতে চাবেন, আপডেট করতে চাবেন, সেই প্রসেসটাও অনেক ফাস্ট হয়ে যাবে যখন আপনি ব্লক থিমে থাকবেন। ক্লাসিক থিমে থাকলে একটু স্লো থাকবে, ব্লক থিমে থাকলে ফাস্ট হবে, এবং সবাই চায় আমার ওয়েবসাইট ফাস্ট হোক, সবাই চায়। এবং আপনার ক্লায়েন্টকে আপনি যদি লেটেস্ট টেকনোলজিতে ওয়েবসাইট বানিয়ে দেন, সে অনেক হ্যাপি হবে। তো এসব কারণে আমি এখন ব্লক থিমটা নিয়ে কাজ করছি। আচ্ছা, কি মনে হয় সামনে প্রতিনিয়ত তো প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, এবং বিং আ পারসন যে প্রতিনিয়ত আসলে আপডেটেড হচ্ছেন এবং নতুন নতুন জিনিস শিখতে চাচ্ছেন, সামনে আসলে আমাদের সম্ভাবনাটা কেমন দেখছেন যদি আমি আমাদের বাংলাদেশের কথাই বলি? কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও চাইছি যে যতটা স্মার্ট হওয়া যায়, নট জাস্ট ডিজিটাল, তখন আমরা বলি না যে ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ হতে চাই। তো আমাদের এখানে মানুষের মধ্যে আপনি তো অনেকে শেখান, সম্ভাবনাটা কতটুকু দেখেন, বা নতুন কোন জিনিসের প্রতি আমাদের আরো আগ্রহী হওয়া উচিত বলে মনে করেন? আমাদের দেশের মানুষের মধ্যে পটেনশিয়ালিটিটা অনেক বেশি, এটা ইন্টারন্যাশনাল অনেক দেশের তুলনায় অনেক বেশি, কারণ অন্য মানুষগুলোর মধ্যে যে ব্যাপারটা থাকে অনেক লেজি। ইভেন ইউরোপিয়ান এবং ক্যানাডিয়ান মানুষগুলোর সাথে আমি প্রচুর কাজ করেছি, আমেরিকানদের সাথে। ওরা খুব সাধারণ একটা কাজ করতে বললেও চেষ্টা করে ওই কাজটা নিজেরা না করতে, মানে এত লেজি। খুব সিম্পল কাজগুলো, খুব সিম্পল কাজগুলো ওরা করতে চায় না। তো সেক্ষেত্রে যেটা ঘটে, আমাদের দেশের মানুষগুলো কিন্তু এরকম না। আমাদের দেশের মানুষগুলো খুবই ছোটবেলা থেকে চেষ্টা করে কিছু না কিছু করতে। জেনজি বা এর এখনকার সময়ে বাচ্চাগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কিন্তু আগের মানে আমাদের সিনারিওর যে বাচ্চারা যারা আছেন, এরা কিন্তু প্রচুর অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করে, এবং আমাদের পপুলেশনটা অনেক বেশি, 56% প্লাস হচ্ছে ইয়থ। তো এত মানুষ, যে দেশের মানুষ ইয়থ, এবং এরা যখন সবসময় চায় যে তাকে ইমপ্রুভ করতে, ভালো কিছু করতে, এটা অনেক ভালো। এবং আপনি জানেন হয়তো বাংলাদেশে এখন গার্মেন্টস খাতের পরপরই সবচেয়ে বেশি রেমিটেন্স আসে হচ্ছে ফ্রিল্যান্সিং খাত থেকে। তো এটারও একটা বড় কারণ হচ্ছে এটা, যে এখন মানুষের মধ্যে এই আগ্রহটা চলে আসছে। আপনি এডুকেশন, যখন নর্মাল এডুকেশনে যাবেন, সেখানে আপনি একটা বেসিক জব পাওয়ার জন্য আপনার মাস্টার্স কমপ্লিট করতে হয়, অনার্স কমপ্লিট করতে হয়, পাশাপাশি আরো অনেকগুলো স্কিলের দরকার হয়। কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনালি কাজ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার একটা স্কিল খুব ইম্পর্টেন্ট, সেটা ইংলিশ। আপনি ইংলিশে ভালো, প্লাস আপনি যে কাজটা করছেন সেই কাজটা ভালো পারেন, তাহলেই হবে। ওখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনও দেখা হয় না। আমি এই নিয়ে 4টা কোম্পানিতে কাজ করেছি, কেউই আমার সার্টিফিকেট দেখতে চায়নি যে তোমার সার্টিফিকেটটা আমি একটু দেখি। সবাই আমার স্কিল দেখতে চেয়েছে, সবাই আমার পোর্টফোলিও দেখতে চেয়েছে, আমার প্রজেক্ট দেখতে চেয়েছে, আমার এক্সপিরিয়েন্স দেখতে চেয়েছে, আমি কিভাবে কোড করি এগুলো দেখেছে। আমার সার্টিফিকেট কিন্তু কেউ দেখতে চায়নি। কিন্তু যখন আপনি এডুকেশনে যাবেন, সবার আগে সার্টিফিকেট দেখবে, সার্টিফিকেট দেখে জাজ করবে। তো এই দুইটা জায়গাতে একটা বড় গ্যাপ, এবং আমাদের দেশের অনেক মানুষের হাতে এখনো সেভাবে অপরচুনিটি আসেনি, ইন্টারনেট সেভাবে অ্যাভেলেবেল না, কম্পিউটারের অ্যাক্সেসরিজগুলো সেরকম এখনো হাতের নাগালে আসে নাই মানুষের। তো সেক্ষেত্রে এটা একটা চাপ আছে কিন্তু মানুষের। তারপরেও মানুষ কিন্তু প্রচুর ভালো করছে বাংলাদেশে, এবং এটা আরো সামনের দিনগুলোতে আরো ভালো করবে বলে আমি বিশ্বাস করি। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের একটা ব্যাপার হয়েছে, এবং আপনি বলছিলেন যে অনেক দিনের আপনি স্কেডিউল করে রাখেন ভিডিও, আর যে সময়টা আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, যদি কিছুদিন আগে জুলাই আগস্টে, তখন কি আপনার কন্টেন্ট গেছে স্কেডিউল ওয়াইজ? আমার হচ্ছে সেই সময় আমি ইচ্ছে করে একটা ভিডিও ক্যাজুয়াল থেকে গিয়েছে, এরপরে আমি সবগুলো ভিডিও আনলিস্টেড করে দিই। এটার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম কি, মানুষজনের ওই সময় একটা ইন্টারনেট আলাদা মোটিভ ছিল, এবং প্রচুর ইন্টারনেট ডাউন ছিল। যেহেতু ইন্টারনেট ডাউন, খুব অল্প কিছু মানুষ ভিপিএন দিয়ে ইন্টারনেট দেখে, এবং ভিপিএন নিয়ে তখন অনেক কথাবার্তা হচ্ছিল, সিকিউর না। তো যে কারণে আমি একটা ভিডিও তখন মানে অন ডিমান্ড রেকর্ড করি, যেটা হচ্ছে ভিপিএন আসলে সিকিউর কিনা, এই টপিকে একটা ভিডিও আমি ওই সময় আপলোড করি, এবং ওই একটা ভিডিওই আমি দেই, বাকি সব ভিডিও ওই সময় আমি অফ করে রেখেছিলাম। যখন স্যাটেলাইটে পানি ঢুকে যায়, ওই টাইমটাতে হচ্ছে আমার বাচ্চার তো নিউমোনিয়া হয়েছিল, ছোট মেয়েটা, এবং খুবই মুমূর্ষু অবস্থা ছিল, পিআইসিইউতে ছিল হচ্ছে 7 দিন, এবং ওই টাইমটাতেই। তো আমার ওই টাইমটা ছিল খুবই ক্রুশিয়াল, এবং ওই সময় মোবাইল ইন্টারনেট অফ থাকার কারণে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি নাই, আমার জব চলে যায় ওই সময়। এবং 5 তারিখ সকালেই ক্লায়েন্ট বলতেছে যে তোমার ইন্টারনেটের যে অবস্থা, কয়েকবার এর আগে শাটডাউন হয়েছে, তারপর ইন্টারনেট স্লো ডাউন ছিল, তোমার এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তুমি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবা না, তাহলে তুমি আপাতত রিজাইন করো। তো আমি বললাম ওকে। এটা 5 তারিখ সকালবেলা, আর 5 তারিখ বিকালে তো অনেক ঘটনা ঘটে, ঐতিহাসিক দিন। তো ওই সময়টা এরকম গেছে, কিন্তু আমার ওই কন্টেন্ট শিডিউলটা আমি ওই সময় অফ রেখেছিলাম, পরে আবার ওটা কন্টিনিউ করি। তখন তো জবটা চলে গেল, এরপর 5 তারিখের পরে কি নতুন ওই জবই আবার? না, ওই জবে আর জয়েন করি নাই, ওনার রিকমেন্ডেশনে পরে আরেক জায়গায় গিয়েছি। কারণ কোম্পানিগুলোতে যেটা হয়, ওদের কিন্তু একটা টার্গেট থাকে, আমি এত তারিখের মধ্যে এই প্রজেক্টগুলো জমা দিব, 3 মাস 6 মাসের টার্গেট থাকে। তো যখন দেখা যায় যে একজন অনেকদিন ধরে ঠিকভাবে সার্ভিস দিতে পারছে না, তখন তারা হচ্ছে ওনার স্লটে আরেকজনকে নিয়ে নেয়। এবং যখন কাউকে নিবে, তার সাথে আবার আলাদা কমিটমেন্ট থাকে, তার হেলথ ইন্স্যুরেন্স থাকে, তার হচ্ছে ছুটি
ভিজিবিলিটি কিভাবে হবে, তো সেখানে আবার তো আমাকে প্লেস করার সুযোগ থাকে না। Right. তবে ওনাদের রিকমেন্ডেশন ছিল পাওয়ার কোম্পানিতে। এই যে আপনার কাজের থ্রুতে দীর্ঘ সময় অনেক কিছু নিয়ে জানা হয়েছে প্রযুক্তি জায়গা থেকে, এবং আমরা যদি 1000 ফিক্সের কথা আজকে বলে এখানে আছেন, 1000 ফিক্স নিয়ে হোয়াটস ইওর টেক? 1000 ফিক্সের যে ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমার যে পিসিটা, যেটা নিয়ে আমি অল টাইম কাজ করি, সেই পিসিটা অনেক হেভি। আচ্ছা। এবং এটাতে বিভিন্ন, যেহেতু পিসি অনেকগুলো পার্টসের ব্যাপার থাকে, মাঝে মাঝে কিছু কিছু পার্টসের প্রবলেম হলে বোঝা যায় না আসলে কোথায় প্রবলেম। ফুল পিসিটা নিয়ে তখন আইডিবি ভবনে যেতে হয়, যেটা খুবই হ্যাকটিক। কিন্তু 1000 ফিক্সে শুনলাম যে বাসায় গিয়েই ওরা ফিক্স করে দেয়, অথবা আপনার প্রোডাক্টটা নিয়ে এসে ঠিক করে আবার বাসায় দিয়ে আসবে। এটা আমার জন্য খুবই ভালো, কারণ আমি চাই যে যতভাবে আমার সময় বাঁচানো যায়। যেহেতু আমার অল্টারনেটিভ পিসি আছে, সেক্ষেত্রে হয়তো এরপর থেকে আমি এই কাজটা করব যে যখনই দরকার হবে আমি ফোন দিয়ে দিব, ওরা ঠিক করে আমার বাসায় দিয়ে আসবে। আমার সময়টা বেঁচে যাবে অনেক, কারণ আমার কাছে টাইম ইজ মানি। টোটালি। ওয়েল, আমরা শেষের দিকে আছি। আজকে আপনার কাছ থেকে নতুন ভাবে মনে হলো যে অনেক কিছুই জানলাম এবং ইন্টারেস্টিং ছিল আপনি কিভাবে এই জায়গাটা তৈরি করার জন্য নিজেকে তৈরি করেছেন, সেই জার্নিটা। আপনি 2019 থেকে সিরিয়াসলি ভিডিও করছেন বলছেন, কিন্তু আপনার নিজের শুরুটা হয়েছিল নিজেকে তৈরি করাটা, সেটা 2012 থেকে। সো একটা দীর্ঘদিনের প্রসেস। যারা আপনার মতো করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কিংবা যারা আপনি যে জিনিসগুলো শেখান, কোডিং হোক, ফ্রিল্যান্সিং কাজ করা হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে চায়, কি বলবেন তাদের জন্য সবশেষে? যদি কেউ কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, সেক্ষেত্রে আমার একটা কথাই বলার, সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গাটাতে অনেস্ট হন। আমি এর আগেও বলেছি একটা কথা, আজকের ভিডিওতে আজকেই বলেছি, সেটা হচ্ছে যে আমি নিজেই কোনো একটা ভিডিও বানানোর পর যদি মনে হয় এই ভিডিওটা কারো উপকারে আসবে না, আমি সেটা পাবলিশ করি না। আপনি যখনই কন্টেন্ট বানাবেন, আপনি চেষ্টা করবেন ডে 1 থেকে আপনার কন্টেন্টটা যাতে হেল্পফুল হয়। কোয়ালিটি খারাপ হোক, অডিও খারাপ হোক, ভিডিওর কোয়ালিটি খারাপ হোক, সমস্যা না, কিন্তু মেসেজ যেটা আপনি দিতে যাচ্ছেন সেটা যাতে অথেন্টিক হয়। এই কাজটা যদি আপনি করেন, তাহলে আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন। আমার প্রোকোডারের প্রথম ভিডিও ছিল HTML ইন্ট্রোডাকশন, ওই ভিডিওটা 1 লাখ প্লাস ভিউ হয়েছে, এবং এটা প্রথম ভিডিও হিসেবে এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় অ্যাচিভমেন্ট। এটার একটা বড় কারণ, সবচেয়ে ভিউ কোন ভিডিওটাতে? আমার সবচেয়ে বেশি ভিউ খুব সম্ভবত 1 মিলিয়ন প্লাস, সেটা হচ্ছে মাসে আয় লাখ টাকা সত্যি না মিথ্যা, এই টপিকে। তো এটা ফেসবুকে খুবই ভাইরাল হয়েছিল, এবং আমি যখন আপলোড করেছিলাম প্রথম কিছুদিন তো পুরো ট্রেন্ডিং এ ছিল ফেসবুকে। আর ইউটিউবেও ভালো গেছে, টিকটকে ওই ভিডিওটা খুব ভালো গেছে। টিকটকে হচ্ছে যে আমি শর্টস করে দিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, আপনার অডিও খারাপ হোক, ভিডিও খারাপ হোক, সমস্যা নেই, কিন্তু আপনি যে মেসেজটা দিতে যাচ্ছেন সেটা যাতে অথেন্টিক থাকে, কন্টেন্টটা যাতে ঠিক থাকে। এটা আপনি যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, আপনি ভালো করতে পারবেন। আর যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সিং করতে চান, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করবেন, পাশাপাশি স্কিলটাকে ডেভেলপ করবেন। এখন কেউ যদি মনে করে যে ভাই আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারি, এটা দিয়ে কি ফ্রিল্যান্সিং হবে, এটা স্কিলের মধ্যে পড়ে না। 2024-25 সালে এসে এটা স্কিলের মধ্যে পড়ে না। কেউ যদি বলে আমি ফটোশপ পারি, আমার কাছে মনে হয় ফটোশপ পারাটাও এখন স্কিলের মধ্যে পড়ে না। কারণ হচ্ছে নরমালি ফটোশপে আমরা কি করি, ছোটখাটো ইফেক্ট দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এগুলো ক্যানভায় এক ক্লিকে হয়ে যায়। হ্যাঁ, তারপরে বেসিক কাজগুলো আপনি এখন মিডজার্নি দিয়ে করে ফেলতে পারবেন, এআই টুলগুলো দিয়ে। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনি এখন ওই যে বেসিক জেনেই আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, এগুলো আমার স্কিল, এগুলো আপনার ভাবার সময় না এখন। আর এখন আপনাকে ভালো কাজ শিখতে হবে, ভালো করতে হবে, কারণ কন্টিনিউয়াসলি আমাদের এখন চ্যালেঞ্জ বাড়ছে। মানে এই জায়গাটাই আসলে এরকম যে প্রতিনিয়ত আপডেট করতে হবে নিজেকে। আমরা যেমন সফটওয়্যার আপডেট দেই, এরকম নিজেকেও আসলে আপডেট দিতে হবে প্রতিনিয়ত, তা না হলে তাল মিলিয়ে চলাটা মুশকিল হয়ে যাবে। এই যে আপনার সবচেয়ে ভিউর কথা যে ভিডিওটাতে বললেন, সেটা আমরা কিন্তু হাসছিলাম, কারণ অনেকাংশে হয়তো ভিউর ক্ষেত্রে অবদান রেখেছে আপনার হেডলাইনটা। সো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা কন্টেন্টের, একটা ভিডিওর একটা চটকদার হেডলাইন বা এটা কতটুকু জরুরি, ক্লিকবেট হেডলাইন? এটার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, মিস্টার বিস্টের কথা বলি। মিস্টার বিস্ট একটা পডকাস্টে বলেছিল, আমার একটা অভ্যাস আছে, আমি প্রতিদিন আসর থেকে মাগরিব হাঁটি 5 কিলোমিটার, এবং এই টাইমটা আমি পডকাস্ট শুনি। তো মিস্টার বিস্টের একটা পডকাস্টে আমি শুনেছি, সে বলছে যে আপনি সবসময় ভিডিওর টাইটেলটা দিবেন ক্লিকবেট, প্রথম 30 সেকেন্ডে প্রমাণ করবেন এটা ক্লিকবেট ভিডিও না, আপনি যেটা দেখেছেন সেটাই ঠিক। হ্যাঁ, তো আপনার ভিডিওর কন্টেন্টটা ওইভাবে ডিজাইন করতে হবে যে আমি টাইটেলটা ওইরকমই দিব, ক্লিকবেট ডেফিনেটলি, কিন্তু কন্টেন্টে ওইটা যাতে ইমপ্যাক্ট ফেলে। এমন না যে আমি বললাম যে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে আর ওইখানে যে আমি পদ্মা নদীর কথা বলছি, এটা বলা যাবে না। আপনি স্যাটেলাইটের কথা বলছেন, তাহলে স্যাটেলাইট সম্পর্কেই আপনাকে কথা বলতে হবে, এভাবে আপনাকে কন্টেন্টের ব্যাপারে, কন্টেন্টের মধ্যে একটা মেরিট থাকতে হবে। মিস্টার বিস্টের কথা বলছেন, আর কার কার পডকাস্ট শুনতে পছন্দ করেন? আমি অনেকগুলো পডকাস্ট শুনি, যেমন অ্যালেক্স হরমোজি, তার পডকাস্ট শুনলে আপনার টাকা পয়সার ব্যাপারে অনেক
ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। তারপরে হচ্ছে আলী আবদালের একটা আছে ডিপ ডাইভ পডকাস্ট, সেখানে হয় হচ্ছে বিভিন্ন মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ এসে কথা বলে। আমি প্রচুর বই পড়ি, বই পড়তে আমার খুব ভালো লাগে। কি ধরনের বই পড়া হয়? আমার মোটিভেশন, ফিন্যান্স, তারপরে হচ্ছে নিজের কন্টেন্ট টাইপের বই, সব রকম বই পড়ি। সেরা কয়টা বইয়ের নাম বলতে বললে? এক নম্বরে বলবো, যদি আমরা ইসলামিক বইগুলোর কথা যদি বলি, সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কোরআনের তর্জমার জন্য একটা বই আছে হচ্ছে তাওজিউল কোরআন, ওইখানে 3 ভাগে থাকে। আমার কাছে ওই বইটা মানে ওইটা আমি কোরআনের তাফসিরি, কিন্তু ওইটা পড়তে আমার এত ভালো লাগে কেন, যখনই আমি লাইফে কোনো একটা প্রবলেমে পড়ি, পড়তে গেলে মনে হয় কি এটা মনে হয় আমাকে ইন্ডিকেট করে এই আয়াতটা লেখা হয়েছে এরকম। তো এটা আমি কয়েকবার পড়েছি, এটা 3টা খণ্ড, তো এটা আমি কয়েকবার পড়েছি। আর যখন মোটিভেশন বা এই টাইপের কথা বলবো, তখন আমার কাছে মনে হয় বেস্ট বই হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের। সেকেন্ড হচ্ছে সাইকোলজি অফ মানি। আমার মনে হয় এই 2টা বই প্রত্যেকটা মানুষের পড়া উচিত। হ্যাবিটস বই পড়লে আপনার লাইফে এটা অনেক ইম্প্যাক্ট ফেলবে। আপনি আসলে হ্যাবিটটা কিভাবে বিল্ড করবেন, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কতটা সাকসেসফুল এটা ডিপেন্ড করবে আপনার হ্যাবিট কেমন। হ্যাঁ, তো এই হ্যাবিট বিল্ডিং এর জন্য আমার কাছে মনে হয় বেস্ট বই হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। আর প্রত্যেকটা মানুষের সাইকোলজি বোঝা উচিত টাকার ব্যাপারে, কারণ আমরা সবাই মনে করি টাকা খরচ করে ফেললাম, শেষ, টাকা জমাতে হবে। ছোটবেলা থেকে আমাদের টাকা সম্পর্কে যত রকমের চিন্তা আছে, সাইকোলজি অফ মানি পড়লে আপনার মনে হবে আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি ওইটার সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নিতে পারেন, অনেক ক্ষেত্রে অনেক ভালো। আর থার্ড আরেকটা বই হবে রিওয়ার্ক, যেটা প্রফেশনালদের জন্য খুবই ভালো একটা বই। রিওয়ার্ক বইয়ে হচ্ছে প্রচুর ইনফরমেশন আছে, আমরা আসলে কিভাবে ডেলিগেট করা উচিত নিজের কাজগুলো। যেহেতু আমি সব কাজ একা একা করি, আমি আস্তে আস্তে চেষ্টা করব আমার টিমটাকে বড় করতে, নিজে একটা টিম বিল্ড করার চিন্তা করছি। তো তখন কিভাবে ডেলিগেট করব, নিজের কাজগুলোকে কিভাবে সাজাবো, এর জন্য রিওয়ার্ক বইটা খুব ভালো। তারপর এরকম অনেক বই আছে আর কি। থ্যাংক ইউ সো মাচ, ভালো কয়েকটা বইয়ের সাজেশন হলো। এর মধ্যে যদিও রিওয়ার্কের কথাটা আমি সেভাবে জানতাম না, বাকি দুটো। আচ্ছা, আরেকটা বইয়ের কথা বলি। আরেকটা বই হচ্ছে আলী আবদালের ফিল গুড প্রোডাক্টিভিটি। আপনি প্রোডাক্টিভিটিতে ইমপ্রুভমেন্ট চাইলে ওই বইটা মাস্ট রিড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ দেখছিলেন, আলী হোসেন আজকে আমাদের সাথে ছিলেন। তার ভিডিওগুলো যারা দেখেন, যারা জানতে চান বা বুঝতে চান যে তিনি কিভাবে নিজেকে গড়েছেন, সেই স্টোরিগুলোই কিন্তু আজকে আমরা শুনলাম। একই সাথে তিনি কয়েকটা বইয়ের সাজেশন দিলেন, পডকাস্টের সাজেশন দিলেন, তিনি কিভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পছন্দ করেন সেই ব্যাপারগুলো বলেছেন। আশা করি ভালো কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। যারা বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন, তাদের মধ্যে থেকে সেরা একজনের জন্য থাকছে 1000 পিক্সের পক্ষ থেকে গিফট, ফ্রি সার্ভিসিং। সো টিল দেন, গুড বাই, দেখা হচ্ছে আগামী এপিসোডে।